দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। ফিরে এসেছি নতুন একটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষা 2019 সালে এসেছিল। কাজেই বুঝতে পারছো আজকের ক্লাসটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নেব আমাদের আজকের প্রশ্নের প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্নে বলা হয়েছে, অর্থাৎ প্রশ্ন 1 নম্বরে বলা হয়েছে যে ইংরেজি এস বর্ণের ঘূর্ণন কোণ কত। আমরা জানি ইংরেজি এস বর্ণের ঘূর্ণন কোণ 180 ডিগ্রি। তার মানে প্রশ্ন 1-এর উত্তর হচ্ছে খ। প্রশ্ন 2-এ কি বলেছে, একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত? প্রশ্ন চেয়েছে এর ক্ষেত্রফল কত। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণদ্বয়কে গুণ করে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে আমি ক্ষেত্রফলটি বের করি। 15 এবং 12কে গুণ দিয়ে 2 দ্বারা ভাগ করলে আমি যে সংখ্যাটি পেয়েছি সেটি হচ্ছে 90 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ প্রশ্ন 2-এর সমাধান হচ্ছে 90 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমার 2-এর উত্তর খ। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 80 মিটার। ওকে, এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে কি হবে? অনেকগুলো তথ্য দেওয়া আছে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 88 মিটার। হ্যাঁ, 80 মিটার, 80 মিটার 10% হলে 8 মিটার, তার সাথে 80 মিটার যোগ করলে 88 মিটার হবে, তথ্য সঠিক। এর ক্ষেত্রফল বাড়বে 21। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 11.2 এর একটি বইয়ের অঙ্ক, এবং সেখানে আমরা করে দেখেছি যে কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করে তার ক্ষেত্রফল 21% বৃদ্ধি পায়, মানে এই তথ্যটাও সঠিক। এর কর্ণের দৈর্ঘ্য বাড়বে 10√2 মিটার। এই তথ্যটি আসলে সঠিক না, কারণ কর্ণের দৈর্ঘ্য এই পরিমাণ বাড়বে না, তার মানে এই তথ্যটি ভুল। তাহলে এই তথ্যটি যেখানে উত্তরে থাকবে সেটা আমি নিতে পারবো না। তার মানে 3 যেখানে যেখানে আছে সেগুলো উত্তর হবে না। এই এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এই প্রত্যেকটি উত্তর বাদ দিলে যে উত্তরটি থাকে অর্থাৎ উত্তর ক। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে তথ্যটি আমরা ভালো করে খেয়াল করি যে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, যেখানে পি কিউ এর মান 2 এবং কিউ আর এর মান 2√2। প্রশ্নে বলেছে cos থিটা এর মান নিচের কোনটি। তাহলে এটা যদি থিটা হয়, আমরা যদি এটা থিটা হয় তাহলে থিটার বিপরীত দিকের বাহু হচ্ছে লম্ব, আর থিটার সংলগ্ন বাহু হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে সর্ববৃহত্তর বাহুটাই অতিভুজ। অতিভুজ সবসময় আমরা দেখতে পাই সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ। ওকে, তাহলে আমি লম্ব আর ভূমির মান জানি, কিন্তু cos থিটার সূত্র থেকে আমরা জানতাম যে ভূমি বাই অতিভুজ, তার মানে আমাকে অতিভুজের মানটা বের করতে হবে। যদি অতিভুজের মানটা আমি বের করতে পারি তাহলে আমি cos থিটার মানটাও বের করতে পারবো। তাহলে অতিভুজের মানটা আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারি। পিথাগোরাসের সূত্র কি? লম্বের স্কয়ার যোগ ভূমির স্কয়ার 2√2 তার উপরে স্কয়ার। তাহলে এই মানটা কত আসে? মানটা আসে হচ্ছে এখানে আসে 4 আর এখানে আসে 2√2, মানে 4×2, তাহলে 4×2 8। তাহলে মানটা হয়ে যাচ্ছে √12। তাহলে 12কে কিন্তু আমি 12 না লিখে এভাবে লিখতে পারি 4×3। তাহলে 4×3 দিয়ে লেখা যায়। তাহলে 4-এর রুট করলে কত হয়? 2। তাহলে 2√3। তার মানে এই বাহুর মানটা হচ্ছে 2√3। বের করতে বলা হয়েছে কি? cos থিটার মান। তাহলে cos থিটার সূত্র কি? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে 2√2 আর অতিভুজ হচ্ছে কি? 2√3। তাহলে 2√3। তাহলে 2 কেটে যায়, মানটা হয় 2√3। 2√3 কোথায় আছে? 2√3 আছে আমার উত্তর খতে। তার মানে আমার প্রশ্নের উত্তর হচ্ছে খ। এই 2√3 এটা হোল রুট দেয়, আমরা চাইলে এটাকেও এভাবে লিখতে পারি 2/√3। তার মানে উত্তর হচ্ছে খ। 4 নম্বর প্রশ্নে বলেছে কি যে tan স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 এর মান নিচের কোনটি। তাহলে tan স্কয়ার থিটা আমরা এখানে একটু অঙ্কটা সমাধান করতে পারি। যে tan এর মানটা দেখি আমরা, যে tan স্কয়ার থিটা, এখানে tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান কত? লম্বের মান হচ্ছে 2 আর ভূমির মান হচ্ছে 2√2। ওকে, tan স্কয়ার, তাহলে এই মানটার উপরে স্কয়ার করি প্লাস 1। এবার কোসেক, কোসেক হচ্ছে কি? কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। কোসেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান বের করেছিলাম হচ্ছে 2√3, লম্ব হচ্ছে 2। তাহলে এটার উপরে স্কয়ার করি -1। তাহলে এটাকে আমি এখন ক্যালকুলেট করতে পারি।
4 বাই এখানে হয়ে যায় হচ্ছে 8 প্লাস 1 আর এখানে হয় 12 বাই 4 মাইনাস 1। তাহলে এখন এখানে যদি হিসাব করি তাহলে 4কে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে হাফ এবং হচ্ছে তাহলে এখানে 3/2 লেখা যায়, এখানে লেখা যায় হচ্ছে এখানে 4 হয়, হ্যাঁ 2 স্কয়ার করলে 4 হয়, তাহলে এখানে লেখা যায় হচ্ছে 3/4 মাইনাস 1। তাহলে এটাকে আমি হিসাব করলে যে মানটা পাচ্ছি, তাহলে এখানে আমি পুরোটা হিসাব করে যে মানটা আমি পাবো সেটা হচ্ছে 3/4, অর্থাৎ আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 3/4, 5-এর উত্তর ক। 6 নম্বর প্রশ্নের সমাধান করার জন্য আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ একটি ত্রিভুজ যার এখানে দুইটি কোণ আছে, একটি হচ্ছে বৃত্তস্থ কোণ, একটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ও বৃত্তের কেন্দ্র x হলে, আচ্ছা ও বৃত্তের কেন্দ্র x হলে x এর মান কত? আচ্ছা এখানে দেওয়া আছে x+1, তার মানে আমার একটা বৃত্তস্থ কোণের মান দেওয়া আছে আর কেন্দ্রস্থ কোণ আছে x+10। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি যে x+80 ডিগ্রি আমার হচ্ছে বৃত্তস্থ কোণের মান দেয়া। তাহলে বৃত্তস্থ কোণটা হয় কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, আমার কেন্দ্রস্থ কোণের মান আছে হচ্ছে x+10। আমার কেন্দ্রস্থ কোণের মান দেওয়া ছিল x+18 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণের মান দেওয়া ছিল x+10 ডিগ্রি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে হয় কি 2x + 20 = x+80 ডিগ্রি। তাহলে এখান থেকে এই এক্সটা এই পাশে আসবে, আসলে কি হবে এই 2x থেকে x বিয়োগ করলে হয়ে যাবে হচ্ছে x। আর এই যে 20 ডিগ্রি, এই 20 ডিগ্রি এই পাশে যে মাইনাস হয়ে যাবে, 80 ডিগ্রি থেকে 20 ডিগ্রি মাইনাস করলে থাকবে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে আমার x এর মান হলো 60 ডিগ্রি। 6-এর উত্তর ঘ। প্রশ্ন 7-এ বলা হয়েছে √5 to the power x+1 equals √5 to the power 2x - 1 হলে x এর মান কত? তাহলে আমরা একটু এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। যে এখানে রুট, আমরা জানি রুট মানে হচ্ছে তার পাওয়ারটা হাফ, তাহলে এখানে লিখতে পারি আমরা 5, তাহলে x+1 to the power half ইকুয়ালস, একইভাবে এখানে কিউব রুট, তার মানে হচ্ছে এখানে আমরা এটাকে তুলতে পারি 1/3 দিয়ে বা 1/3 দিয়ে আমরা এই রুট কিউব রুটটাকে তুলে দিতে পারি। তাহলে এখানে লিখতে পারি 5 to the power 2x - 1/3। তার দুই পাশের বেসকে কিন্তু বাদ দেওয়া যেতে পারে, তাহলে দুই পাশের বেস বাদ দিলে কি থাকে x+1/2 ইকুয়ালস 2x - 1/3। তাহলে এখন আর গুণন করি, আর গুণন করলে কি হচ্ছে এখানে 4x - 2 ইকুয়ালস 3x + 3। তাহলে এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি, 3x এই পাশে মাইনাস হয়ে যাবে, তার মানে x ইকুয়ালস এই 3 এই টোটাল পাশে প্লাস হয়ে যাবে, 3 আর 2 মিলে হবে 5। তার মানে x এর মান হচ্ছে 5। তাহলে x এর মান 5 হলে 7-এর উত্তর ঘ। প্রশ্ন 8-এ বলা হয়েছে কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটির যে মান হয় 1 এবং হরের সাথে 4 যোগ করলে ভগ্নাংশটির মান হয় হাফ। ভগ্নাংশটি কত? তাহলে আমরা ভগ্নাংশটিকে ধরে নিয়েছি x/y। প্রথমে প্রশ্ন শর্তে বলেছে কি লবের সাথে 1 যোগ, তাহলে আমি x এর সাথে 1 যোগ করি, 1 যোগ করলাম, করলে কি হয় মানটা হয় 1, তাহলে ইকুয়ালস 1 লেখা যায়। বা এখানে কি হয় যদি আমি আর গুণন করি তাহলে x+1 ইকুয়ালস y, তাহলে আমি এখান থেকে y এর মানটা বের করলাম যে y ইকুয়ালস x+1। এর পরবর্তী শর্তে বলেছে কি যে ভগ্নাংশটি হচ্ছে আমার x, ভগ্নাংশটি আমার হচ্ছে x/y। তাহলে এরপর এবার হরের সাথে 4 যোগ করেছে, তাহলে 4 যোগ করি সমান কত হয় হাফ হয়। ওকে, তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করি যে আর গুণন করি 2x ইকুয়ালস টু y + 4 বা এখানে 2x ইকুয়ালস y এর যে মান এই যে x+1, তাহলে y এর পরিবর্তে লিখতে পারি x+1 + 4। তাহলে এই xটা এই পাশে চলে আসবে, তাহলে 2x থেকে x মাইনাস করলে হবে কত x, তাহলে x ইকুয়ালস 4 এর আগে 5, তাহলে x এর মান কত পেলাম, x এর মান পেলাম হচ্ছে আমি 5। তাহলে x এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে y সমান কি হয় যে x এর মান 5, 5 যোগ 1 সমান 5 যোগ 1 সমান 6, তার মানে x এর y এর মানটা হচ্ছে 6। তাহলে আমার ভগ্নাংশ হচ্ছে x/y, তাহলে x/y যদি ভগ্নাংশ হয় তাহলে x এর মান 5, y এর মান 6, তার মানে ভগ্নাংশটা হচ্ছে 5/6। তাহলে 5/6 কোথায় ছিল? এই প্রশ্ন 8-এর গতে ছিল 5/6, অর্থাৎ প্রশ্ন 8-এর গ উত্তর হচ্ছে গ। ABC একটি সমকোণী ত্রিভুজ যেখানে C কোণ হচ্ছে সমকোণ, কোণ B সমান 2 কোণ A এবং BC সমান 4 সেন্টিমিটার হলে AB এর মান কত? তাহলে তথ্যের আলোকে আমি একটি চিত্র এঁকেছি যেখানে বলা হয়েছে যে B কোণটা হবে 2 কোণ A এর সমান। এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের
এই সি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। তাহলে যদি এই এ কোণটার মান 30 ডিগ্রি হয় তাহলে বি কোণটার মান হবে 60 ডিগ্রি, এই দুইটা মিলে 90 ডিগ্রি হবে। এখানে প্রশ্নে বলেছে যে বি কোণটা হবে দুই কোণের সমান, তার মানে আমার এ কোণটা হবে 30 ডিগ্রি, বি কোণটা হবে 60 ডিগ্রি। বি কোণ যদি 60 ডিগ্রি হয় আমাকে বের করতে বলা হয়েছে কিসের মান, বিসি এর মান, অর্থাৎ বিসি এর মান দেয়া আছে 4, আমাকে বের করতে বলা হয়েছে এ থেকে বি এর মান। তাহলে এই বাহুর মান যদি আমি জানি 4, তাহলে এখানে ভূমি বা অতিভুজ কসের সূত্র দেবো, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ ইকুয়ালস ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা, ভূমি হচ্ছে বিসি অর্থাৎ 4 বাই অতিভুজ হচ্ছে এবি। ওকে, তাহলে আর গুণন করি, তাহলে এ বি সমান 4 দুগুণ 8, অর্থাৎ আমার প্রশ্ন 9 এর উত্তর হচ্ছে 8। ঘ হচ্ছে প্রশ্ন 9 এর সমাধান। নিচের তথ্যগুলোর আলোকে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চিত্র দেয়া আছে, একটি ত্রিভুজ এবং একটা কোণ দেয়া আছে। তাহলে এখানে কি বলছে যে বি এ অর্থাৎ বি এ, এই যে সরল রেখাটি দেখতে পাচ্ছি সমান্তরাল সিই, এই রেখাটা আর এই রেখাটা এরা সমান্তরাল সরল রেখা। আচ্ছা, কোণ এ সিই, কোণ এ সিই এর মান কত? তার মানে আমার এই কোণটার মান চেয়েছে। ওকে, ভালো কথা। এখন এই কোণটার মান কত ডিগ্রি? এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু এই বাহুটার সমান্তরাল, তার মানে এই কোণটার মানও 60 ডিগ্রি। তাহলে এটা তো একটা সরল রেখা, আমরা জানি সরল রেখা 180 ডিগ্রি কোণ হয়। তাহলে এই কোণটা যদি 60 আর এটা 50 হয়, তাহলে 180 থেকে এই দুইটা মাইনাস করে দিলে যা থাকবে ওটাই হচ্ছে আমার এই কোণ এ সিই এর মান। তাহলে 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে এখানে 180 ডিগ্রি মাইনাস এখানে যোগ করলে কত হয় 110 ডিগ্রি। তাহলে কত, এখন মান থাকে কত 70 ডিগ্রি, অর্থাৎ আমার কোণ এ সি এর মান 70 ডিগ্রি। 10 নম্বর প্রশ্নের উত্তর গ। প্রশ্ন এখন বলেছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমি কিভাবে বের করতে পারবো? আমি এই বাহুর মানটা জানি, আবার এই বাহুটার মানটা জানি, মধ্যবর্তী কোণও জানি। তাহলে ত্রিভুজ এক্ষেত্রে আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হবে হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 6 ইন্টু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে কি হচ্ছে, এখানে এই 4 এর সাথে এটা কেটে যায়, তাহলে থাকে এই 4 এর সাথে এই 2 আর এই 2 কে কাটতে পারি, কারণ 2 দুগুণা 4, 4 4 কেটে যায়, তাহলে থাকে হচ্ছে 6√3। এই 6√3 হচ্ছে আমার এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তার মানে 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। 12 নম্বর প্রশ্নটি খেয়াল করি যে এ ইকুয়ালস 15 ডিগ্রি হলে তিনটি তথ্য দেয়া আছে। tan 3a ইকুয়ালস √2 sin 3a। তাহলে এর মান কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে tan 3a তার মানে tan 45 ডিগ্রি। এবং এখানে আছে কি যে √2 sin 3a, আচ্ছা sin 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর sin 45 মান হচ্ছে 1/√2, তার সাথে গুণ হবে এই √2 কেটে মান হয়ে যাবে 1, অর্থাৎ দুই পাশের মানই 1 হচ্ছে। তাহলে এই তথ্যটি সঠিক। একইভাবে এখানে আমরা এর মান বসিয়ে দেব, দিলে cot 60 ডিগ্রি মান 1/√3, এটাও ঠিক আছে। sin 4a মানে sin 60 ডিগ্রি মান, sin 60 মান হচ্ছে √3/2। আচ্ছা, এখানে cos 2a মানে cos 30 ডিগ্রি মানও √3/2। তার মানে এই সবগুলো তথ্যই এখানে সঠিক। সবগুলো তথ্য কোথায় আছে? উত্তর ঘ। 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি গাছের দৈর্ঘ্য ও গাছের ছায়ার দৈর্ঘ্যের অনুপাত 3:√3 হলে উন্নতি কোণ কত ডিগ্রি? তাহলে আমরা একটু এই তথ্যের আলোকে একটা ছোট্ট চিত্র আঁকতে পারি, যেখানে এটা হলো গাছ আর এটা হলো গাছের ছায়ার দৈর্ঘ্য। তাহলে গাছের দৈর্ঘ্য কত? এই যে 3 দেয়া আছে, আর ছায়ার দৈর্ঘ্য আছে √3। তাহলে যদি আমি এখানে ট্যানের সূত্রকে ব্যবহার করি, এখানে যদি থিটা উৎপন্ন হয়, তাহলে লম্ব বাই ভূমি, তার মানে 3/√3। তাহলে এটাকে আমি লিখতে পারি √3 ভেঙে এরকম 3 ভেঙে লিখতে পারি √3 ইন্টু √3/√3। তাহলে √3 কেটে যায়, হয়ে যায় হচ্ছে একটা √3 থাকে। তাহলে √3 মান কত ডিগ্রি? √3 মান হচ্ছে tan 60 ডিগ্রির মান। তার মানে এখানে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। প্রশ্ন 14তে বলা হয়েছে নিচের কোণটি সমানুপাতিক রাশি। তাহলে সমানুপাতিক রাশি আমরা কিভাবে বের করতে পারি? 1/2 ইকুয়ালস 3/4। এটাকে ইস্টু থাকলে ভাগ আকারে লেখা যায়। আমরা এই দুইটা মানকে গুণ করব। 4 এবং 1 এর গুণফল হচ্ছে 4, আর 3 এবং 2 এর গুণফল হচ্ছে 6। তার মানে এটা সমানুপাতিক রাশি না। তাহলে এটাকে দেখি 2/5
ইকুয়ালস 6/15, তাহলে 15 দুগুণে কত হয় 30 এবং 5 ছক 30। তার মানে এটা কিন্তু আমার সমানুপাতিক রাশি, অর্থাৎ আমরা যখন আর গুণন করি মান দুটো কিন্তু সমান হয়ে যায়। তার মানে প্রশ্নের উত্তর হচ্ছে খ। যখন আমরা উত্তর পেয়ে যাবো তখন সামনেগুলো আর করার প্রয়োজন নেই, কারণ সামনেগুলো আর মিলবে না। এখন আমরা প্রশ্ন 15 নম্বর খেয়াল করি, যে প্রশ্ন 15তে বলা হয়েছে নিচের কোনটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা আমরা জানি কোনো মৌলিক সংখ্যার উপর যদি রুট করি তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে দেখি আমরা এখানে এই যে এখানে যে সংখ্যাটি আছে √5, আর এই যে 10কে আমরা লিখতে পারি √2 ইন্টু √5। তাহলে √5 কেটে যায়, সংখ্যাটি হয়ে যায় 1/√2। তার মানে 1/√2, যেহেতু √2 অমূলদ সংখ্যা তার মানে 1/√2 অমূলদ সংখ্যা। এবং এই সংখ্যাটাকে আমরা একটু ভাঙি দেখি, এখানে হচ্ছে 27, তো আমরা লিখতে পারি হচ্ছে 3³ আমরা যদি লিখি যে এখানে 3 ইন্টু 9, 3 ইন্টু 9 লেখা যায়, 3 আর 9 কি গুণ করলে 27 হয়। এখানে লিখতে পারি আমরা 16 ইন্টু 3। ওকে, এটার উপর রুট করলাম, তাহলে এই মানটাকে করলে কি হচ্ছে 3-এর যদি আমি 9-এর রুট করি তাহলে সংখ্যাটি হয়ে যায় 3, তাহলে 3√3। তাহলে 4-এর যদি আমি রুট করি তাহলে 16 যদি রুট করি তাহলে হয়ে যায় 4√3। √3 কেটে যায় 3/4। দেখতে পাচ্ছি সংখ্যাটি হচ্ছে 3/4। তার মানে এই সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যা। যেহেতু মূলদ সংখ্যা পেয়ে গেছি তাহলে পরবর্তীগুলো আর করার দরকার নাই, তাহলে 15-এর উত্তর হচ্ছে খ। প্রশ্ন 16তে বলা হয়েছে 0.31, যেখানে 1-এর উপর একটা পৌনঃপুনিক দেওয়া আছে, এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি। তাহলে আমরা এই ভগ্নাংশটি বের করার চেষ্টা করি। 3 3-এর উপর পৌনঃপুনিক নাই, তাহলে এটাকে মাইনাস করে দিই, আর একটা পৌনঃপুনিকের জন্য একটা 9 আর একটা সংখ্যার জন্য আমরা পাই একটা 0। তাহলে এখন এখানে 31 থেকে 3 বিয়োগ করলে হয় 28 এবং বাই 90। তাহলে যদি 14 দিয়ে ভাগ করি তাহলে আমি কত দিয়ে ভাগ করতে পারি, আমি ভাগ করতে পারি হচ্ছে 2 দিয়ে। তাহলে 14 দুগুণা 28 আর 45 দুগুণা 90। তার মানে 14/45 হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। তাহলে তার মানে 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। আমরা 17 নম্বর প্রশ্নটি খেয়াল করি, যে a = x belongs to n, যেখানে x এর মান হচ্ছে 3-এর সমান বা 3 অপেক্ষা বড় এবং 7-এর সমান বা 7 অপেক্ষা ছোট, অর্থাৎ 3 থেকে 7 পর্যন্ত। তাহলে এখানে আমাদের 3টি তথ্য দেওয়া আছে, আমরা তথ্যগুলো একটু মিলিয়ে দেখি যে এখানকার যে আমাদের যে অঙ্কের জন্য যে মান দেওয়া ছিল তার সাথে এটা যায় কিনা। তাহলে 1 নম্বরে আছে কি এ সেটের মৌলিক সংখ্যা 3টি। তাহলে আমরা খেয়াল করি এ সেটের মৌলিক সংখ্যা 3 থেকে 7 পর্যন্ত 3, 5, 7। হ্যাঁ, এই 3টে আমাদের এ সেটের মৌলিক সংখ্যা, তথ্য সঠিক। পি এর উপাদান সংখ্যা 16টি। তাহলে এখানে আমার 3 থেকে 7 পর্যন্ত সংখ্যা হচ্ছে 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5 না। তাহলে যেহেতু টু দ্য পাওয়ার সূত্র প্রয়োগ করে আমরা দেখি 32টি হয় পি এর পাওয়ার, অর্থাৎ এ এর পাওয়ার সেট। তার মানে এই তথ্যটি ভুল। যেহেতু এই তথ্যটি ভুল, তার মানে পরেরটি না করলে বুঝতে পারবো যে এটা সঠিক, কারণ এখানে কোনো একক উত্তর নেই। তাহলে 2 নাম্বারটা আমরা যেখানে খুঁজে পাবো সেই উত্তরটিকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে 2 আছে এটি বাদ, এখানে 2 আছে এটি বাদ, এখানে 2 আছে এটি বাদ। তার মানে আমার উত্তর হচ্ছে খ। 17 নম্বর প্রশ্ন উত্তর খ। 18 নম্বর প্রশ্নে দেয়া আছে যদি a ইকুয়ালস একটি সেট দেয়া আছে যে a b c সেটের উপাদান b ইকুয়ালস b c d হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে সেটের সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট একটু মিস্টেক হয়েছে এখানে হয়, তবে a মাইনাস b, অর্থাৎ a থেকে b এর মান মাইনাস করলে কি হয়। তাহলে দেখি আমরা এখানে a আছে বাট এখানে a নাই, বিয়োগ করা যাচ্ছে না, মানে বাদ দিতে পারছি না। তাহলে এখানে b আছে এবং এখানে b আছে, বাদ দিতে পারছি। এখানে c আছে, এখানে c আছে, বাদ যায়। তাহলে আমার a থেকে b কে মাইনাস করতে হবে। তার মানে এর মানটা আমি এই যে মানটা মাইনাস করতে পারিনি, তার মানে আমার 18 উত্তর হচ্ছে শুধুমাত্র a। তাহলে উত্তর কোথায় আছে, এই যে ক, 18 উত্তর ক। নিচের তথ্যের আলোকে 19 ও 20 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এই যে তথ্য দেওয়া আছে a² - 4a - 1 = 0, আমাকে এই মানটিকে একটু সাইজ করতে হবে। মানটিকে সাইজ করে তারপর আমরা এই যে আমাদের যে রাশি দেওয়া আছে সেই রাশির সমাধান করতে পারবো। তার আমরা এক কাজ করি যে এখান থেকে একটু অঙ্কটা করা শুরু করি, যে a² - 1 ইকুয়ালস এই যে -4a কে আমরা এই পাশে নিলে +4a হয়ে যাবে। যদি আমি এখান থেকে a কমন নিই তাহলে a - 1/a ইকুয়ালস 4a, দুই পাশের a বাদ দিয়ে দিই, তাহলে কি হয় যে a - 1/a ইকুয়ালস টু 4। এখন কিসের মান বের করতে হবে, বের করতে হবে a² + b² এর মান, মানে a-টা হলো a আর 1/টা হলো b। তাহলে a² + b² কোন সূত্রটা বসাবো, এই যে মাইনাসের সূত্রটা বসাবো। তাহলে a এই সূত্র, এটা সূত্র হচ্ছে সমান সমান a, অর্থাৎ a - b² + 2a
বি, এ কেটে যায়, এটার মান কত? এটার মান হচ্ছে এই যে বের করছি 4, তাহলে লিখতে পারি 4 এর উপরে স্কয়ার প্লাস 2, 4 স্কয়ার করলে কত হয়? 16, 16 যোগ 2 সমান সমান 18, তার মানে 19 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে 18, অর্থাৎ উত্তর গ। পরবর্তী কোশ্চেনে বলেছে কি a প্লাস 1/a এর মান কত? a প্লাস 1/a এর মান আমরা কোথা থেকে বের করব? এই যে মানটা আমরা বের করেছি এখান থেকে আমরা চাইলে a প্লাস 1/a এর মান বের করতে পারি। a প্লাস 1/a এর মান তাহলে আমরা a প্লাস 1/a এর উপর হোল স্কয়ার করে দিই, করলে কি হচ্ছে? সূত্র হচ্ছে a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 4a 1/a। তাহলে এখন এটার মান কত? এটার মান হচ্ছে 4, তাহলে 4 এর উপর স্কয়ার করি প্লাস 4 কত হয়? 20। আমার লাগবে হচ্ছে a প্লাস 1/a এর মান, তাহলে 20 এর উপর আমি রুট করে দিই, তাহলে a প্লাস 1/a সমান রুট ওভার 20, রুট ওভার 20 করলে কত হয়? 4 ইন্টু 5, তার মানে 2√5। আমার উত্তর হচ্ছে 2√5। এই যে আমার উত্তর কোথায়? এই যে উত্তর 2√5, অর্থাৎ 20 এর উত্তর ঘ। কোন শর্তে a টু দ্য পাওয়ার 0 ইকুয়ালস 1 হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে a টু দ্য পাওয়ার a ইকুয়ালস নট 0, মানে এর মান যদি 0 হয় না হয় তাহলেই ঠিক আছে, তার মানে আমার 21 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ক। আমরা 22 নম্বর প্রশ্নটি খেয়াল করি যে x স্কয়ার মাইনাস x মাইনাস 56 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি? তাহলে আমরা এই সমীকরণটিকে সমাধান করার চেষ্টা করি যে x স্কয়ার মাইনাস x মাইনাস 56 ইকুয়ালস 0। যদি সমীকরণটি এমন হয় তাহলে আমরা মিল টার্ম ব্রেকিং করতে পারি যে x স্কয়ার মাইনাস 8x মাইনাস প্লাস 7x মাইনাস 56 ইকুয়ালস 0। ওকে, তাহলে এখন কমন নেওয়ার পালা। আমি এখান থেকে কমন নিতে পারি, x কমন নিলে x মাইনাস 8, এখানে প্লাস 7 কমন নিলে দাঁড়ায় x মাইনাস 8 ইকুয়ালস 0। দেখতে পাচ্ছি x মাইনাস 8 ইন্টু x প্লাস 7 ইকুয়ালস 0। তার মানে এই সংখ্যাটা ওই পাশে গেলে এটা হচ্ছে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস প্লাস হয়ে যাবে। তার মানে x এর মান হচ্ছে কি হচ্ছে? x এর দুইটা মান হচ্ছে 8 এবং মাইনাস 7, অর্থাৎ 8 এবং মাইনাস 7 যেখানে থাকবে সেটা আমার উত্তর হবে। তার মানে 22 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, 8 মাইনাস 7। আমরা 23 নম্বর প্রশ্নটি খেয়াল করি। 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস ডট 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 ধারাটির 12তম পদ কত? আমরা দেখতে পাচ্ছি এটি একটি সমান্তর ধারা যেখানে n এর মান হচ্ছে 12, তাহলে 12তম পদের মান আমি বের করে দেই। 12তম পদের মান আমার সমান্তর ধারার পদ সংখ্যার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1, a হচ্ছে এখানে 5, a প্লাস n মাইনাস 1, n হচ্ছে 12 মাইনাস 1, a প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে 2, কারণ 7 থেকে যখন 5 বিয়োগ করব তখন হবে 2, তাহলে লিখতে পারি 2। ওকে, তাহলে মানটা এখন বের করতে পারবো। 5 প্লাস 12 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত হয়? 11, 11 গুণ 2, 11 দুগুণা 22, তাহলে 22 আর 5 কত হয়? 22 আর 5 হয় 27, তার মানে আমার এই প্রশ্নের উত্তর হলো 27। 27 কোথায় আছে? 27 আছে 23 এর কতে, তার মানে 23 নম্বর প্রশ্নের উত্তর ক। 24 নম্বর প্রশ্নটি খেয়াল করি। p প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস ডট 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 গুণোত্তর ধারাটির নিচের কোনটি সঠিক? প্রশ্নে বলা হয়েছে এটি একটি গুণোত্তর ধারা, তাহলে আমরা খেয়াল করি গুণোত্তর ধারার ক্ষেত্রে কোনটি সঠিক হবে। এখানে কিউ মাইনাস পি, আমরা জানি গুণোত্তর ধারা মাইনাস আসবে না, আসবে ভাগ, তাহলে এটাকে প্রথমেই বাদ দিয়ে দেই। পি বাই কিউ এস বাই আর এটা আসবে না, কারণ হচ্ছে এটা প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করছে। আমরা জানি আর এর মান বের করতে হলে যে কোনো পদ তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করতে হয়। পরেরটা খেয়াল করি, তার মানে এই তথ্য ভুল, এই তথ্য ভুল। তারপরেরটা খেয়াল করি, কিউ বাই পি, ঠিক আছে, কিউকে পি দ্বারা ভাগ করলে আমরা আর এর মান পাবো, এস বাই আর, হ্যাঁ এটা সঠিক। তার মানে 24 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। তোমরা যখন সঠিক উত্তরটি পেয়ে যাবা তাহলে পরবর্তীটা না দেখলেও চলে। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সম্ভাব্য ত্রিভুজের ক্ষেত্রফল 6√3 বর্গমিটার হলে এর পরিসীমা কত? এখানে প্রশ্নে 6√3 বর্গমিটার হচ্ছে সম্ভাব্য ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল জানা থাকলে আমরা বাহুর মান বের করতে পারবো, আর বাহুর মান যদি বের করতে পারি তাহলে তিনটা বাহুর মানকে যোগ করে দিলে আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার বাহুর মান বের করা। তাহলে আসো আমরা বাহুর মান বের করার চেষ্টা করি। ধরে নিই যে বাহু হচ্ছে এ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a স্কয়ার বর্গমিটার। তাহলে এখানে √3/4 a স্কয়ার এর মান হচ্ছে কত দেয়া আছে? 6√3। তাহলে এখন আমি এখান থেকে এর মানটা বের করার চেষ্টা করব। তাহলে a স্কয়ারটা থাক, বাকি মানকেও এখানে পাঠিয়ে দিই। 6√3, এই 4টা ছিল নিচে, চলে যাবে উপরে, অর্থাৎ ভাগ থেকে গুণ হয়ে যাবে, আর এটা ছিল গুণ হয়ে যাবে ভাগ। তাহলে √3 কেটে যায়, a স্কয়ারের মান হয় 24। তাহলে আমার এর মান প্রয়োজন, এখানে রুট করে দিই, a সমান √24।
তাহলে √24কে যদি আমি সিম্পলাইজ করতে পারি অথবা এই মানটা আমি ক্যালকুলেটরও বের করে দিতে পারি সরাসরি। মানটা আসছে 4 পয়েন্ট সামথিং, মানে 4.99। তাহলে এই যে মানটা, এটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি, কারণ কি আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে একটা বাহুর মান যদি আমি পেয়ে যাই তাহলে বাকি বাহুগুলোর মান বের করার প্রয়োজন। এটাকে 3 দ্বারা গুণ করে দিলে আমি পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত উত্তর। অর্থাৎ আমি মানটা পাচ্ছি, একে যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমি যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 14.696, অর্থাৎ 14.69 আছে আমার এখানে। 25 নম্বর উত্তর হচ্ছে খ। আমরা 26 নম্বর প্রশ্নটি একটু ভালো করে দেখি যে একটি সিলিন্ডার আয়তন 8 সেন্টিমিটার এবং ভূমি ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তাহলে এখানে এইচ এর মান দেওয়া আছে 8, অর্থাৎ এই যে উচ্চতা এইচ 8 এবং ভূমি ব্যাসার্ধ আর সমান 4 সেন্টিমিটার। আমার দেয়া আছে হচ্ছে এর সমগ্র তলের ক্ষেত্রফল দেয়া আছে, আরও দেয়া আছে বক্রতলের ক্ষেত্রফল, দেয়া আছে আয়তন। তাহলে আমার সিলিন্ডার যে উচ্চতা এবং ভূমি ব্যাসার্ধ জানি, তাহলে আমি বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো, বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো এবং আয়তনও বের করতে পারবো। তোমরা খেয়াল করো যে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr × r + h। এখানে যদি আমি r এবং h এর মান বসিয়ে দিই, আর পায়ের মান তো আমি অলরেডি জানি 3.1416, এই মানগুলো বের করে হিসাব করলে যেটা হয় সেটা এই 1 নম্বর তথ্যকে সমর্থন করে। পরবর্তীতে বক্রতলের ক্ষেত্রফল, হচ্ছে 2πrh, r এবং h এর মান এবং পায়ের মান বসিয়ে হিসাব করলে এই মানটাই আসে। কিন্তু আয়তনের ক্ষেত্রে 2πrh, এখানে πr²h আয়তনের যে মানটা যদি আমি এখানে অর্থাৎ h এর মান r এর মান বসিয়ে হিসাব করি, তাহলে আসলে এই মানটা আসে না। তার মানে এই 3 নম্বর তথ্যটা হচ্ছে ভুল। যেহেতু এটা ভুল, এটাকে উত্তরে নেওয়া যাবে না, তাহলে এটাকে বাদ দিতে হবে। তাহলে 3 আছে কোথায়? এখানে এটা বাদ, 3 আছে এখানে এটা বাদ, 3 আছে এখানে এটা বাদ। তাহলে 3 নেই শুধুমাত্র কতে, অর্থাৎ 26-এর উত্তর হচ্ছে ক। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো পরবর্তী প্রশ্নের সমাধান করি। নিচের তথ্যের আলোকে 27 ও 28 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা তথ্য দেখতে পাচ্ছি, শ্রেণীব্যাপ্তি দেয়া আছে এবং কিছু গণসংখ্যা দেয়া আছে। প্রদত্ত সারণীর মধ্যক নির্ণয়ের এফএম কত? তাহলে আমরা এই গণসংখ্যাটাকে যোগ করি, তাহলে টোটাল গণসংখ্যা হচ্ছে এখানে 60। কত হয়? 60। তাহলে 60-এর অর্ধেক কত? n/2 সমান হচ্ছে 30। তাহলে n/2 এর অবস্থান যেখানে, মানে আমি যদি ক্রমযুক্ত গণসংখ্যা বের করি, তাহলে n/2 অর্থাৎ 30-এর অবস্থান যেখানে হবে সেটাই হবে আমার এফসি। এফএম এর মান অর্থাৎ মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এই 30 এবং 20 যোগ করলে হয়ে যাচ্ছে 30, তার মানে 30 এখানেই পেয়ে যাচ্ছি। তার মানে এই 20 হচ্ছে আমার এই এফএম এর মান। তার মানে এই 27-এর উত্তর হচ্ছে খ। তাহলে এটাই আমার মধ্যক শ্রেণী, আর এখানে হচ্ছে এই 20 হচ্ছে আমার এফএম এর মান। প্রদত্ত উপাত্তের প্রচুরক কত? প্রচুরক বের করতে বলা হয়েছে। আমরা দেখি গণসংখ্যা সর্বাধিক কোথায়? গণসংখ্যা সর্বাধিক হচ্ছে এখানে, এটা আমাদের প্রচুরক শ্রেণী। যদি এটা প্রচুরক শ্রেণী হয়, এটা হচ্ছে এল, এর মান হচ্ছে 31। তাহলে প্রজননের সূত্র হচ্ছে L + F1। তাহলে F1 এর মান কত হবে? এইটা থেকে এটা বিয়োগ করলে হবে 2, এই 2 হচ্ছে F1 এর মান। আচ্ছা, তাহলে ডিভাইড বাই F1 + F2, তাহলে এখানে F1 এর মান হচ্ছে 2 আর F2 এর মান হচ্ছে, আমি 22 থেকে 8 বিয়োগ করি, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে F2 এর মান 14। ওকে, কিন্তু তাহলে এখানে সূত্র হচ্ছে H এর মান কত? H এর মান হচ্ছে শ্রেণীব্যাপ্তি দেখতে পাচ্ছি 10। তাহলে 31 প্লাস এটাকে আমি হিসাব করলে যে মানটা পাচ্ছি সেটাই হবে আমার অর্থাৎ প্রচুরক। তাহলে এখানে আসছে আমার 1.25, তাহলে যোগ করলে হচ্ছে 32.25। এটাই হচ্ছে আমার এই অঙ্কের প্রচুরক, অর্থাৎ 28-এর উত্তর খ। প্রশ্ন 29-এ আমরা দেখতে পাচ্ছি দুটি সমীকরণ দেওয়া আছে এবং সমীকরণ জোটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক বলা হয়েছে। তাহলে সমীকরণটি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। যে এখানে আমরা হচ্ছে দেখেছি x চলকের সহগ, এটা y চলকের সহগ, এটা হচ্ছে ধ্রুব মান বা কনস্ট্যান্ট মান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা সমান হলে এটা অসমান, তার মানে এখানে আমার সমীকরণটি জোটটি অসামঞ্জস্য ও অনির্ভরশীল। তার মানে 29-এর উত্তর হচ্ছে ঘ। প্রশ্ন 30-এ বলা হয়েছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ? তাহলে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। আশা করি আজকের ক্লাসটি সবার ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।